সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বর পক্ষ থেকে ৬৫ জন মানুষ এসেছে। তারা বলেছিল ৫০ জন আসছে, সেখানে তারা এসেছে ৬৫ জন। সবাই সবটা ম্যানেজ করে নিয়েছে। গ্রামে যে মানুষজন দাওয়াত দিয়েছিল তাদের আগেই বৈঠকে খাওয়ানো হয়েছে। দ্বিতীয় বৈঠকে বরপক্ষের মানুষ খেতে বসেছে। জানও সবার সাথে কাজে হাত লাগিয়েছে। বরপক্ষের খাওয়া শেষ হলে বাড়ির মানুষদের বসিয়ে দিয়েছে। বরের হাত ধোয়া আর যা নিয়ম আছে তা কোনো নিয়মই বাড়ির মেয়েরা পালন করেনি। সানিম আগে নিষেধ করে দিয়েছিল। জান আরও কয়েকজন মিলে বাড়ির লোকদের খাইয়েছে। জান এখনও খায়নি। ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। জানের সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে। সানিমের কাছে জানকে কিউট লাগছে। সানিমের ইচ্ছে করছে জানের গাল দুটো টেনে দিতে। বিয়ে বাড়ির সব মেয়েদের সবার নজর জানের দিকে। বর পক্ষে আসা মেয়েরাও বাদ যায়নি। গেটে যে ছেলে কথা কাটাকাটি করলো সে বারবার সানিমের দিকে তাকাচ্ছে। এই জিনিসটা সুন্দর আলী চোখে পড়েছে। সুন্দর আলী জানের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, মামা একটা কথা ছিল। আমি তো কাজ করছি মামা। কথাটা বলা জরুরি। ওকে বলো। মামা, গেটে যে ছেলেটা সবার সাথে তর্ক করলো সেই ছেলেটা। আবার কি করেছে ওই ছেলে? তুমি সামনে তাকিয়ে দেখো, ছেলেটা সানিমেন্টের দিকে কেমন করে তাকিয়ে আছে। ছেলেটার নজর ভালো লাগছে না আমার। সুন্দর আলীর কথা শুনে জান স্টেজের দিকে তাকায়। বরের পাশে ছেলেটা বসে আছে। ছেলেটার নজর অনুসরণ করে জান সেই দিকে তাকায়। দেখে সানিম একা দাঁড়িয়ে আছে। সানিম জানের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চোখ সানিমের পুরো শরীর ঘুরছে। জানের রাগ হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। জান হাতে থাকা মাংসের বোলটা রেখে দিয়ে সানিমের দিকে পা বাড়ালো। জানকে আসতে দেখে অবাক হলো। সানিম জানকে ভালোভাবেই লক্ষ্য করে। কপালে ভাঁজ পড়ল। জান কোনো কথা না বলে সানিমের হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো। সানিম কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ জানের চোখ লাল হয়ে আছে। জান সানিমকে রুমে নিয়ে গিয়ে বলল, আমি জানি রুম থেকে এক পা বের হতে না দেখি। বাকিদের আমি পাঠিয়ে দিচ্ছি, আর বাদ বাকি বাহিরের দিকটা আমি সামলে নিব। কথাটা বলে ১ সেকেন্ডও দাঁড়ায়নি জান। সানিম অবাকের ওপর অবাক হচ্ছে। সে কথা বলতে ভুলে গেছে। জান সবাইকে সেখান থেকে রুমে পাঠিয়ে দিয়েছে। জানের ইচ্ছে করছে ছেলেটাকে মাটিতে পুঁতে দিতে। নিজের এলাকা না বলে কিছু বলতে পারছে না। সানিম আর এসব নিয়ে মাথা ঘামায়নি। সানিমের ওপর যতই রাগ অভিমান করে থাকুক না কেন, জান সবসময় তাদের সবাইকে আগলে রাখার চেষ্টা করেছে। সানিম দেশের বাইরে যাওয়ার পরে সবাইকে দেখায় রাখত। সানিম যেভাবে তাদের সবাইকে আগলে রাখত ঠিক সেইভাবে। একদিন আসলির কলেজ থেকে আসতে দেরি হচ্ছিল। সেদিন নাজলি কলেজে যায়নি, অসুস্থ থাকায়। অরুণা বেগম বলেছিল আসলিকে নিয়ে বাড়ি ফিরতে। জান গিয়ে দেখে কিছু ছেলে মেয়ে তার বোনকে অপমান করছে, আর তার বোন চোখে জল ফেলছে। এটা দেখে জানের মাথায় আগুন ধরে গেছিল। তবুও সে চুপ ছিল। বিনা বাক্য বোনকে নিয়ে সেখান থেকে চলে এসেছিল। রাতের বেলা জান মেহমত আর সাবাসকে নিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো ধোলাই করছিল। পরের দিন সবাই আসলির কাছে মাপ চেয়েছিল। ওই দিনের পরে কেউ আসলিকে অপমান করার সাহস দেখায়নি। রাত ৯টা। বিয়ে পড়ানো শেষ হয়েছে। এখন বিদায়ের পালা। সোমার মা বাবা বোন সবাইকে জড়িয়ে ধরে কান্না করেছে। সবাই তাকে জোর করে গাড়িতে বসিয়ে দিয়েছে। সানিমরা সবাই ছাদে পাটি বিছিয়ে গোল করে বসে আছে। সবাই টুকটাক কথা বলছে। হাজাল বলে উঠল, এইভাবে বসে থাকতে বোরিং লাগছে, চলো সবাই থ্রু আর ডেয়ার খেলি। আপু ঠিক কথা বলেছো, অনেক মজা হবে। দিশা যা তো, একটা বোতল নিয়ে আয়। ওয়েট করো, আমি নিয়ে আসছি। দিশা গিয়ে একটা কাচের বোতল নিয়ে আসে। লেলা বোতল ঘোরায়। বোতলকে লেলার সামনে থামে। হাজাল তাকে বলে, থ্রো নাকি ডেয়ার? ট্রুথ। কাউকে ভালোবাসি? এটা কেমন প্রশ্ন? হাজাল যা জিজ্ঞেস করছে তার উত্তর দি। প্রথম দেখাতে একজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাকে এখনো বলা হয়নি। এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবি না কেউ। লেলার কথা শুনে হাজাল আর সানি মনে হয় শক খাইছে। অবাক হয়ে তাকিয়ে আছে দুজনে। লেলা সেদিকে পাত্তা না দিয়ে আবার বোতল ঘোরালো। এবার বোতল গিয়ে থামলো নাজলির সামনে। নাজলি ডেয়ার নিল। নাজি, এবার তুই নাজমুলকে ফোন দিয়ে আই লাভ ইউ বলবে। আমি পারবো না। বেশি কথা না বলে যা বলছি তাই কর। নাজলি উপায় না পেয়ে নাজমুলকে ফোন দিল।
নাজমুল কেবলই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেডে বসেছে। তখনই নাজলির ফোন আসে। নাজমুলের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নাজমুল ফোন রিসিভ করে হ্যালো বলে। নাজলি কিছু বলার আগেই হাজাল তার হাত থেকে ফোন নিয়ে লাউডস্পিকার দিয়ে নাজলিকে ইশারা করে কথা বলতে। আই লাভ ইউ। ওয়েট ওয়েট, কি বললে? আবার বলো। আই লাভ ইউ। আমি কি ভুল শুনেছি? তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। তা সূর্য কোন দিক থেকে উঠেছে? সূর্য যেদিক থেকে উঠে সেদিক থেকে। এখন রাখছি। একদম ফোন কাটবে না। ফোন কাটলে খবর আছে। এখনই গিয়ে তুলে নিয়ে আসবো। এখন ফটাফট দুটো চুমু দাও তো। নাজলি এমনিতেই লজ্জা পাচ্ছিল, এখন লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। বাকি সবাই মিটিমিটি করে হাসছে। নাজমুল আবারও বলল, কি হলো, চুপ করে আছো কেন? সারাদিন প্রচুর কাজের প্রেশার ছিল, শরীরে একটু এনার্জি নাই। তুমি চুমু দিলে শরীরে এনার্জি ফিরে আসবে। যত চুপ করে থাকবে চুমুর মাত্রা বাড়তে থাকবে। এখন নাজলির এমন অবস্থা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। লেলা কাশি দিয়ে বলল, আমরাও এখানে আছি, একটু লজ্জা করো। নাজমুল ফট করে ফোন কেটে দেয়। সবাই নাজলিকে নিয়ে হাসাহাসি করছে। বেচারি লজ্জায় মাথা তুলতে পারছে না। সানিম সবাইকে ধমক দিল, এতে সবাই চুপ হয়ে যায়। লেলা আবার বোতল ঘোরায়। এবার হাজালের সামনে গিয়ে বোতল থামে। সানিম বলে সে প্রশ্ন করবে। আমি জানি তুই প্রেম টেম করিস না, এখন তোর লাইফে লজ্জাজনক ঘটনাটা বল। বলতেই হবে। বলে ফেল। কলেজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কাদায় পড়ে গিয়েছিলাম। পুরো শরীর কাদায় মাখামাখি অবস্থা। ওখান থেকে মানুষ হাসাহাসি করছে আর লজ্জা ভয়ে কান্না করে দিয়েছিলাম। সবাই কিছুক্ষণ চুপ করে থেকে ফিক করে হেসে দিল। হাজাল একটু লজ্জা পেল। একে একে সবাই কিছু না কিছু বলেছে। এখানে ইতির পরিচিত অনেকেই ছিল, তারাও বাদ যায়নি। আসিয়া সুন্দর একটা গান গেয়েছে। লেলা বোতল ঘোরালো। এবার আসলির সামনে বোতল থামলো। আসলি অসহায় মুখ করে সানিমের দিকে তাকালো। আসলি তুই একটা গান গাতো তাহলেই হবে। আসলি জানে সানিম যখন বলেছে তখন গান গাইতেই হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতে নাগালে না পাই, এভাবে হেরে যাই, যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব, কুয়াশা ভেজা নামছে শিশির, অনেকে নিচে জল, সেখানে এক ফালি চাঁদ ভাসছে, করছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আসলির চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আসলি সেখান থেকে দৌড়ে নিচে চলে গেল। নাজলি থামাতে চাইলেও সানিম বাধা দিল। সানিম আসলি যাওয়ার দিকে একটা দীর্ঘশ্বাস পেল। কেউ কোনো কথাই বলছে না, সবাই চুপ করে আছে। জানের মনটা বিষিয়ে গেল, সে উঠে চলে গেল। জমজমাট পরিবেশটা নিমেষে নিস্তব্ধতা ছেয়ে গেল। কারো মুখেই কোনো কথা নেই। সানিম সবাইকে বলল গিয়ে ঘুমিয়ে পড়তে। বিনা বাক্যে সবাই চলে গেছে। সানিম ছাদের এক কিনারে গিয়ে দাঁড়ালো। লেলা আর হাজাল সানিমের দুপাশে গিয়ে দাঁড়ালো। সানিমের চোখ দিয়ে পানি পড়ছে। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আসলি কে কে সামলাবে? আমি কি করব? আমি আমার বোনের জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারিনি। আমার বোনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কি করব আমি? বল না, আমি কি করব? কি করলে ওর মুখে হাসি ফোটাতে পারবো আমি? কম চেষ্টা তো করিনি, এখনো করে যাচ্ছি। শান্ত হ তুই। হা হয়েছে তা আমাদের কারোরই হাতে ছিল না।
ওর মতো এত শান্তশিষ্ট একটা মেয়ের জীবনে এত দুঃখ হবে আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। হুম, সবই ভাগ্য রে। জানি না মেয়েটা আদৌ সুখের দেখা পাবে কিনা। ওর মুখের দিকে তাকালে আমার কলেজা কেঁপে ওঠে। সেই ভয়ঙ্কর দিনের কথা মনে পড়ে যায়। সানিম, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। সুখে দুঃখে সব সময় তোর পাশে ছিলাম, আছি আর থাকবো। ঠিক বলেছিস, এবার এসব বাদ দে, চল নিচে যাই। রাত 12:30 বাজে। চল। সানিম চোখের পানি মুছে নিচে চলে গেল। পরের দিন সকালে সানিম বেলগাছের নিচে বসে আছে। এখানে বাঁশ দিয়ে বসার মতো বানিয়েছে। আমাদের এদিকে মাচা বলে। মাচারে অনেকে বসে আছে। তখনই হাতে ফোন নিয়ে হাজির হয় জান। মেহমেদ কথা বলবে। আপনার ফোনে কল দিয়েছিল, পাইনি, তাই আপনাকে ফোন দিছে। সানিম সানিমের দিকে ফোনটা এগিয়ে দেয় জান। সানিম জানের থেকে ফোন নিয়ে সবার থেকে দূরে গিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ করে সানিম জানকে ফোনটা দিয়ে দেয়। সকালবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। দুপুর 3টে বাজে। বিয়েবাড়ির সবাই গিয়ে পৌঁছেছে সোমার শ্বশুরবাড়ি। আজ সানিম সুন্দর একটা 3 পিস পরেছে, সাদা কালারের। সানিমকে দেখতে সুন্দর লাগছে। মেয়েরা সবাই 3 পিস পরেছে। এক একজনে এক এক কালারের 3 পিস পরেছে। বড়রা সাদা পাঞ্জাবি আর শাড়ি পরেছে। ছেলেরা কেউ শার্ট আবার কেউ টি শার্ট পরেছে। জান সানিমের দেওয়া টি শার্ট পরেছে। দেখতে কিউট লাগছে। সানিম, লেইলা, হাজাল এক বাইকে গেছে। আর জানের বাইকে জানের আব্বু আর সানিমের আব্বু গেছে। আর বাকি সবাই কারে গেছে। আজ তারা কোনো ঝামেলা করেনি। সব কিছু সুন্দরভাবে হয়েছে। কিন্তু আজ ওই বেয়াদব ছেলেটাকে কোথাও দেখেনি সানিম। সন্ধ্যার দিকে সবাই বরকনেকে নিয়ে বাড়ি আসে। বাড়িতে নানা রকম পিঠা তৈরি করা হয়েছে। আজ 3 দিন হলো সবাই ঢাকায় ফিরেছে। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সানিমরা সবাই গাজীপুর 10 দিন ছিল। জান ব্যস্ত হয়ে পড়েছে তার পড়াশোনা নিয়ে। সামনে পরীক্ষা। সানিম জানকে আগেই বলে দিয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অফিসে না আসে। সামনে পরীক্ষা, তাই জানও মাথা ঘামায়নি। লেইলা, হাজাল, সানিম 3 জনে একটা ফাইল নিয়ে কথা বলছে। এর মধ্যে লেলার ফোনটা হুট করে বেজে ওঠে। ফোনটা আসায় লেলা ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানিম আর হাজাল অবাক হয়ে চেয়ে আছে। সানিম হাজালকে বলল, কিরে, কার ফোন ছিল যে আমাদের সামনে থেকে উঠেই চলে যেতে হলো? জানি না, বাট গাজীপুর থেকে আসার পর থেকে ও কেমন যেন হয়ে গেছে। একা একা হাসে, কথা বলে, পাগল টাগল হয়ে গেল নাকি কে জানে। পাগল হয়নি, ওরে প্রেমের ভূতে ধরছে। হোয়াট? ঠিকই বলছি। মনে করে দেখ, গাজীপুর থাকতে ও কি বলেছিল। ও মাই গড, এসব সম্ভব যে লালমোলাকারও প্রেমে পড়লো? ও মধ্যে তো প্রেমের পুকুরও নেই। তার মধ্যে আবার খুব আছে নাকি রে? এভাবে অপমান করিস না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলে ফেল। জান কে কে মারতে চাই তার কোনো খেয়াল পেলি? না রে, এখনো পাইনি। যারা ওর উপর অ্যাটাক করেছে তাদের ধরেছিলাম, বাট কেউ মুখ খুলেনি। অদ্ভুত একটা ব্যাপার, কি জানিস? কি? এ পর্যন্ত যতজনকে ধরেছি তারা সবাই মারা গেছে। তাদের কিছু জিজ্ঞেস করার আগেই পকেট থেকে কিছু একটা খেয়ে নেয়। তারপর কিছু সময়ের মধ্যে আমার চোখের সামনেই মারা গেছে। বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই সবের পেছনে যে আছে সে দ্রুত শেয়াল। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে প্ল্যান করেছে। সে গভীর জলের মাছ। আমি কাশফিকে বলেছি ভালো করে তদন্ত করতে। যেই থাকুক না কেন, আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি কারো কোনো ক্ষতি হতে দিব না। আচ্ছা চল তো। কোথায়? ভালো লাগছে না, কাজও তো তেমন নাই, কোথাও থেকে ঘুরে আসি চল। লাল মুলা কই গেল? জানি না কার কপাল পড়লো, আমি সেটা ভাবছি। দুজনে একসাথে ফিক করে হেসে দিল। অন্যদিকে লাইলা ফোন রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো অফিসে বসে কাজ করছিলাম। তাহলে কি ভুল টাইমে ফোন দিয়ে ফেললাম? না না, সেরকম কিছু না। আপনি কি করছেন? এই তো বসে বসে আপনার সাথে কথা বলছি। এভাবে এদের মাঝে ভালোই কিছুক্ষণ কথা হয়। লেলা প্রথম দেখাতে শরৎকে ভালোবেসে ফেলেছে। প্রথম দিন লেলা নিজে থেকে কথা বলেছিল। শরৎ যখন শুনেছিল লেলা সানিমের ফ্রেন্ড, তখন সেও কথা বলার আগ্রহ প্রকাশ করে। 10 দিনে ওদের মাঝে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। শরতের দিক থেকে শুধু বন্ধুত্ব সম্পর্ক থাকলেও লেলা ছিল না,
শরৎ লেয়লার সাথে বন্ধুত্ব করেছে সানিমের খবর নেওয়ার জন্য। সত্যি স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। হাজাল এসে লায়লার ঘাড়ে হাত রাখে, এতে লায়লা চমকে যায়। পেছনে সানিম আর হাজালকে দেখে একটু ভরকে যায়, আমতা আমতা করে বলে, তো 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 তোরা এখানে? কোনো সমস্যা? না না, সমস্যা কেন হবে? বাদ দে এসব, এখন চল। কিন্তু সানিম হাজালকে থামিয়ে দিয়ে হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে থাকে। সানিম কিছু একটা ইশারা করলো হাজালকে, হাজালও চুপ হয়ে গেল। লেলা ওদের পেছন পেছন আসতে লাগলো। কোথায় যাচ্ছিস তোরা? শ্বশুরের ছেলে সাথে দেখা করতে। কি? এত চিল্লানোর কি আছে? মন চাইলে আয়, না চাইলে থাক। লেলা আর কথা বাড়ায়নি, বুঝেছে হাজাল ক্ষেপে আছে। এরে ল্যাড়া দেওয়া মানে নিজে যেচে বাস খাওয়া। নাজলি আর নাজমুল একটা পার্কে বসে আছে, কারো মুখেই কোনো কথা নেই। ওই দিনের পর থেকে নাজলি নাজমুলের ফোন ধরেনি। নীরবতা ভেঙে নাজমুল বলল, এইভাবে কেন চুপ করে বসে আছো? কথা বলো। আর কতবার সরি বলবো? আর আমি কি জানতাম নাকি যে ওটা ডিয়ার ছিল? তুমি তো কখনো আমাকে আই লাভ ইউ বলনি। হাজারবার বলার পরেও মুখ থেকে এই 3টা ওয়ার্ড বের করতে পারিনি। আর হঠাৎ করে তুমি আই লাভ ইউ বলাতে একটু বেশি খুশি হয়ে গেছিলাম। প্লিজ নাজু, কথা বলো। তুমি চুপ থাকলে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। নাজলি এবার মুখ তুলে তাকালো নাজমুলের দিকে। নাজমুলের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নাজলি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এতদিন রাগ করে কথা না বলার কারণে এমন হয়েছে। শুরু থেকে নাজমুল নাজলি বলতে পাগল ছিল। নাজলি কাছে হাজারবার রিজেক্ট হয়েছে, তারপরেও হাল ছাড়েনি। নাজমুল নাজলিকে কলেজ লাইফ থেকেই ভালোবাসে। নাজলি কখনো রাজি ছিল না, নাজলি প্রেম করতে চাইতো না। নাজলি সবসময় চাইতো বিয়ের পর বরের সাথে প্রেম করবে, এতে নাকি আলাদা একটা সুখ আছে। নাজমুল নাজলিকে না দেখে থাকতে পারতো না। কত রাত নাজলিদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকছে একটু দেখার জন্য, কখন নাজলি বারান্দায় আসবে সেই আশায়। একটা সময় নাজমুলের পাগলামি দেখে নাজলি তাকে বলে দেয় সে প্রেম করতে পারবে না। যদি সাহস থাকে তাহলে বিয়ের প্রস্তাব তাদের বাড়িতে পাঠাতে। বাবা মা রাজি হলে সেও রাজি। নাজমুল লজ্জার মাথা খেয়ে তার বাবাকে সব বলে, সেও রাজি হয়ে যায়। আর এটাও বলে পড়াশোনার পাশাপাশি তার বিজনেস সামলাতে। নাজমুল বিনা বাক্যে রাজি হয়ে যায়। নাজমুলের বাবা নাফিজ রহমান আইয়ুব খানের বিজনেস পার্টনার। নাজিজ রহমান খুব ভালো মানুষ, তিনি আইয়ুব খানের কাছে প্রস্তাব রাখলে সেও রাজি হয়ে যায়। নাজমুলকে সে অনেক আগে থেকে দেখেছে, ছেলেটা ভালো, তাই আর দ্বিমত করেনি। ঘরোয়াভাবে ওদের বিয়েটা পড়িয়ে রেখে দেয়। পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে তুলে দেবে। ততদিনে সানিমও চলে আসবে দেশে। নাজলিকে তাকিয়ে থাকতে দেখে নাজমুল আবারও বলে, কি দেখো এমন করে? তোমাকে দেখি। নতুন দেখছো নাকি? তাই না? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করনি, রাতে ঘুমাওনি, তাই না? তুমি তো জানো তোমাকে না দেখে কথা না বলে থাকতে পারি না। আর তারপরেও কেন এমন করো? কেন কষ্ট দাও? তোমাকে না দেখতে পেলে আমার বুকেতে পুড়ে যায়, তা কেন বুঝো না তুমি? আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 9 মাস 18 দিন 11 ঘন্টা 15 মিনিট। সেকেন্ডের হিসাব করিনি, ওটা বলতে পারবো না। হুম, বুঝলাম। তা এতদিনে আপনি আমাকে কতবার জড়িয়ে ধরেছেন? জড়িয়ে ধরা বাদ দিলাম, আমার হাতটা কতবার ধরেছেন? কী সব বলো? তোমার স্পর্শ পেলেই তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, নার্ভাস লাগে, অস্থির লাগে। আমি কি করব বলো? আমি তোমার কি হই? এটা কেমন প্রশ্ন? তুমি আমার একমাত্র বউ। তাই নাকি? তুমি না বললে তো আমি জানতামই না আমি তোমার বউ। এভাবে কেন বলছো? তো কিভাবে বলবো? 1 ঘন্টা যাবত এখানে বসে আছি আমি, তুমি আমার দিকে 10 হাত দূরে বসে আছো। আমি রাগ করে আছি, কাছে এসে জড়িয়ে ধরা একবার রাগ ভাঙানোর চেষ্টা করেছো, নাকি হাতটা ধরেছো? আশেপাশে তাকিয়ে দেখো তো, কত কাপল পাশাপাশি হাত ধরে বসে আছে, কেউ বা কারো করে মাথা রেখে শুয়ে আছে। তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর আমি তোমার বউ। নাজনি আর কিছু না বলে হনহন করে উঠে চলে গেল। নাজমুল আটকাতেও পারল না, তাকিয়ে আছে অবাক নয়নে। নাজনি চোখে আড়াল হতেই নাজমুলের হুঁশ ফিরল।
সে দৌড়ে গেল গেটের কাছে, বাট পেল না। তার আসার আগে নাজলি গাড়ি করে চলে গেছে। অসহায় মুখ করে তাকিয়ে আছে সে। আমি আসলে একটা স্টুপিড। মানুষ গার্লফ্রেন্ডের সাথে কত কি করে, আর আমি আমার বউয়ের হাত ধরতেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দূর, আমি বা কী করব। ওর সামনে এলে আমার সব কথা এলোমেলো হয়ে যায়, নার্ভাস হয়ে পড়ি। কেন যে এমন হয় বুঝি না। নাজমুল নিজের ওপর বিরক্ত হয়ে নিজের গন্তব্যে চলে গেল। যে করেই হোক তাকে তার নাজু পাখির রাগ ভাঙাতেই হবে। দেখা যাক নাজমুল তার নাজু পাখির জন্য কি করতে পারে। জান কলেজ শেষ করে বাড়ি গিয়ে গোসল করে খেয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে অফিস এসে তাকে সানিম নেই, কই গেছে কেউ বলতে পারছে না। তাই সেও আর দেরি করেনি। অফিস থেকে বের হয়ে জান গিয়ে চিকু মামার দোকানে বসে। এখানে ওরা তিনজন আড্ডা দেয়। চিকু মামার হাতের চা অনেক ভালো। চায়ের জন্য চিকু মামা বিখ্যাত। চিকু মামা দেখতে লম্বা শ্যামলা, কিন্তু অনেক চিকন। মা আদর করে চিকু ডাকতো, সে থেকে সবাই চিকু বলে। এইভাবেই নাম শুনতে শুনতে সে তার বাবার দেওয়া নামটাই ভুলে গেছে। সবাই তাকে চিকু নামে চেনে। তার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা বিয়ে দিয়েছে। ছেলেটা ইন্টারে পড়াশোনা করে। জান গিয়ে একটা টুলে বসে পড়ল। চিকু মামাকে চা দিতে বলে মেহমত আর সাবাসকে ফোন দিল। চায়ের দোকানে আসতে বলে, কল কেটে দিল। কিছুক্ষণ পরে দুজনে চলে এলো। অফিসে যাইনি? গিয়েছিলাম, আপুকে কোথাও পেলাম না, তাই চলে এসেছি। তাহলে চল কোথা থেকে ঘুরে আসি। কই যাবি? চল, গেলেই দেখতে পাবি। তোরা যা, আমি যাব না। কেন? আব্বু শরীরটা ভালো না, দোকানে বসতে হবে। আজ ঘুরতে যাওয়া ক্যান্সেল। চল সবাই আজ মেহমেতের সাথে দোকানে বসি। চল তাহলে। মেহমত ঠোঁটে হাসি ফুটে উঠল। 3 বন্ধু মিলে মেহমতের দোকানে হাজির হলো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল। জান আর সাবাস একটা জিনিস উপলব্ধি করতে পারছে, ধনীদের জন্য জীবনটা যতটা সহজ, গরিব মানুষদের জন্য ততটাই কঠিন। মেহমতের সাথে জানের সময়টা ভালো কেটেছে, অনেক কিছু শিক্ষা হয়েছে। সানিম আজ সন্ধ্যার সময় বাড়ি এসেছে। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। সন্ধ্যা 7টা বাজে। জান এখনও বাড়ি আসেনি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ডাইনিং রুমে নাজলি বসে টিভি দেখছিল। তরুণা বেগম রান্নাঘর থেকে চিল্লিয়ে বলল, নাজলি, দেখ তো কে এলো। ধুচ্ছাই, ভাল লাগে না? সাথে একটা টিভিও দেখতে পারি না। নিশ্চয়ই ফাজলটা বাড়ি এসেছে। দাঁড়া, আজ তোর খবর আছে। নাজলি উঠে গিয়ে দরজা খুলে যেই ধমক দিতে যাবে, সামনে তাকিয়ে থমকে গেল। দরজার সামনে জান আর নাজমুল দাঁড়িয়ে আছে। নাজলি দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। ওরা ভেতরে ঢুকলো। নাজলি আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, উপরে চলে গেল। কে এসেছে নাজলি? মামুনি, নাজমুল ভাইয়া এসে। জানের কথা শুনে ও তরুণা বেগম রান্নাঘর থেকে ছুটে আসে। জান্নাত বেগমকে বলে আছে কিছু নাস্তা রেডি করতে। তরুণা বেগম নাজমুলের কাছে আসতেই নাজমুল সালাম দেয়। আসসালামু আলাইকুম। আম্মু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জি আচ্ছা। জান, তুইও যা, ফ্রেশ হয়ে নে। যাচ্ছি মামুনি। রুমে 1 কাপ কফি পাঠিয়ে দিও, মাথাটা ধরেছে খুব। তুই রুমে যা, পাঠিয়ে দিচ্ছি। জান ওপরে চলে গেল। নাজমুল নাজলির রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। তা দেখে জান মুচকি এসে নিজের রুমে চলে গেল। জান রুমে এসে ফ্রেশ হয়ে নিল। কিছু একটা মনে হতেই জান সানিমের রুমের দিকে পা বাড়ায়। সানিমের রুমের দরজা ভিজানো। জান কোনো কিছু না ভেবেই রুমে ঢুকে পড়ে। জান সানিমকে বেডে আবিষ্কার করে। ল্যাপটপ ফাইল সারা বেডে এলোমেলো হয়ে পড়ে আছে, আর সানিম পেট চেপে ধরে শুয়ে আছে। জান কয়েকবার ডাক দেয়, বাট কোনো সাড়া পায় না। জান সানিমের কাছে এগিয়ে যায়। জান সানিমকে সরিয়ে ধাক্কা দিয়ে হালকা করে। সানিম চোখ মেলে তাকায়, দেখে জান দাঁড়িয়ে আছে। সানিম জানকে দেখে উঠে বসার চেষ্টা করে। জান বাধা দিয়ে বলে, উঠতে হবে না। কি হয়েছে আপনার? এই অসময়ে এইভাবে শুয়ে আছেন কেন? দেখে মনে হচ্ছে অসুস্থ। তেমন কিছু না। তোর কিছু লাগবে? আমার কিছু লাগলে নিজেই নিয়ে নিব সময় মতো। এবার আপনি বালিশে মাথা রেখে ঠিক হয়ে শুয়ে পড়ুন, আমি ল্যাপটপ ফাইল সরিয়ে দিচ্ছি। সানিম আর কিছু বলল না। সানিমের কথা বলতে ভালো লাগছে না। জান যা করতে বলল তাই করলো। জান সব কিছু গুছিয়ে টেবিলের ওপর রেখে দিল। কাঁথাটা সানিমের কোমর পর্যন্ত টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গেছে।
ব্যথায় সানিমের চোখ দিয়ে পানি পড়ছে। এটা নতুন না, সানিমের পিরিয়ড হলে এমন হয়, প্রচুর পেটে ব্যথা, বমি আর অতিরিক্ত রক্তপাত হয়। এই সময়টাতে সানিমের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নাজমুল ধীর পায়ে নাজলি রুমে প্রবেশ করে। নাজলি রুমে নেই। নাজমুল কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিল, তারপর বারান্দার দিকে পা বাড়ালো। নাজলি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। নাজমুল নাজলির পেছনে গিয়ে দাঁড়ালো, বারবার নাজলির কাঁধে হাত রাখতে গিয়েও ফিরিয়ে নিচ্ছে। নাজমুলের হাত অনবরত কাঁপছে। নাজলি ঠিকই টের পেয়েছে নাজলি এই ছেলেটার সাথে রাগ করেও থাকতে পারে না। নাজলি নাজমুলের কাণ্ডে হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছে না। নাজলি চুপ করে আছে। সেও দেখতে চায় তার রাগ ভাঙাতে নাজমুল কি করে। নাজলি বিরক্ত নিয়ে বারান্দা থেকে রুমের ভেতরে চলে যেতে নিল, নাজমুলকে উপেক্ষা করে। নাজলি চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাজমুলের দিকে। সে ভাবতেও পারেনি নাজমুল এমন কিছু করবে। নাজলি যখন চলে যেতে নিচ্ছিল, তখন নাজমুল তার নাজু পাখির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। নাজলি কিছু বুঝে ওঠার আগেই নাজমুল নাজলির কোমর চেপে ধরে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়। নাজলি মনে হয় পাথর হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নাজলিকে আরেক দফা চমকে দিয়ে নাজমুল তার নাজু পাখির ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। নাজমুলের এমন স্পর্শে নাজলি কেঁপে ওঠে। নাজমুলের শরীরও মৃদু কাঁপছে। সেটা নাজলি ঠিকই অনুভব করতে পেরেছে। এইভাবে তারা কতক্ষণ ছিল সেটা কেউ বলতে পারবে না। একটা সময় নাজমুল নাজলিকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। নাজলি লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। নাজমুল কিছু বলার আগেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নাজমুল মুচকি হাসল, তারও খুব লজ্জা লাগছে। এটা কি সত্যি আমি নাকি অন্য কেউ ছিল? আমার দ্বারা এটা কী করে সম্ভব হলো? আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি আমার নাজু পাখিকে কিস করেছি। এসব ভেবে নিজে নিজেই হেসে দিল নাজমুল। মাথা চুলকে সেও রুমে চলে গেল। নাজলি সোজা রান্নাঘরে চলে এসেছে। তরুণা বেগম মেয়ের হাতে কিছু নাস্তা ধরিয়ে দিয়েছে নাজমুলকে দেওয়ার জন্য। নাজলি কিছু বলতে পারছে না। মায়ের মুখের ওপর বাধ্য হয়ে খাবার নিয়ে রুমে প্রবেশ করে নাজলি। নাজমুল কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। নাজলি খাবারগুলো টেবিলে রেখে নাজমুলকে ডাক দেয়। এই শুনছো, খাবারগুলো খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে, পরে ভালো লাগবে না। রেখে যাও, পরে খাবো। নাজলি তাই করলো, কারণ নাজমুলের সামনে থাকতে খুব অস্বস্তি লাগছে। নাজলি চলে যেতেই নাজমুল উঠে খাবার খেয়ে নিল। সত্যি বলতে তারও খুব লজ্জা লাগছিল, তাই ওইভাবে শুয়েছিল। জান হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আসলির রুমের সামনে। আপু, আসবো? ভেতরে আয়। জান রুমের ভেতরে ঢোকে। আসলি বেডে বসে বই পড়ছে। জান গিয়ে আসলির পাশে দাঁড়ায়। আসলি আবার বলে, কি হয়েছে জান, হঠাৎ এই সময়? আসলে আপু একটু দরকার ছিল। বলে ফেল। আপু, তুমি একটু সানিম আপুর রুমে যাও আর সাথে করে এই প্যাকেটটা নিয়ে যাও। কি হয়েছে আপুর? এত কথা বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও। আসলি আর কোনো প্রশ্ন না করেই ছুটে গেল সানিমের রুমে। সাথে জানও গেল। আসলি ভেতরে ঢুকলো, বাট জান বাইরে দাঁড়িয়ে আছে। আসলি রুমে ঢুকে দেখে সানিম পেট চেপে ধরে শুয়ে আছে। আসলি সানিমের কাছে গিয়ে বসলো, আস্তে করে ডাক দিল, আপু কি হয়েছে তোমার, ঠিক আছো তুমি? কারো কথা শুনে সানিম চোখ মেলে তাকালো। সানিমের এমন অবস্থা দেখে আসলি আঁতকে উঠল। সানিমের চোখ লাল হয়ে আছে, মুখটা ফ্যাকাশে লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আসলি জানের দেওয়া প্যাকেটের দিকে একবার তাকালো, আরেকবার সানিমের দিকে। কিছু না ভেবে প্যাকেটটা ছিঁড়ে ফেলল। প্যাকেট ছিঁড়ে যা বোঝার বুঝে গেল। আসলি সানিমকে ধরে উঠালো। সানিম ব্যথায় চোখ মুখ খিচে আছে। আসলি আস্তে আস্তে সানিমকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। হাতে থাকা প্যাকেট আর কাপড় দিয়ে আসলো। নাজলি রুমে এসে চাদরটা উঠিয়ে নতুন চাদর বেঁধে দিল। দরজার সামনে এসে দেখলো জান পায়চারি করছে। তা দেখে আসলি হাসলো, পরে নিজেকে সামলিয়ে বলে উঠল, জান একটা কাজ করতো, কি কাজ আপু? নিচে গিয়ে কিছু ফল কেটে দিতে বল, আর এক গ্লাস দুধ দিতে বল আমুকে। কিন্তু মামুনি জিজ্ঞাসা করলে কি বলবো? আমি যা দুধ খাই না এটা সবাই জানে। আচ্ছা আমি যাচ্ছি, তুই এখানে দাঁড়া, আপু ওয়াশরুমে আছে, একটু খেয়াল রাখিস। ওকে। আসলি নিচে চলে গেল। আসলি কাউকে বলতে চাইলো না, নয়তো সবাই ছুটে আসবে।
আসলে নিজে ফল কেটে নিল আর এক গ্লাস দুধ নিয়ে নিল। জান্নাত বেগম জিজ্ঞাসা করেছিল কার জন্য, আসলি নিজে খাবে বলে কাটিয়ে দিয়েছে। সানিম ওয়াশরুম থেকে বের হয়েছে, শরীর কাঁপছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঠিক তাই হলো, সানিমের শরীর দুর্বল থাকায় পড়ে যেতে নিলেই তখনই কেউ দু হাতে পরম যত্নে আগলে নিল সানিমকে। সানিম ভয়ে চোখ বন্ধ করে আছে। যখন দেখলো সে পড়েনি, তখন চোখ মেলে তাকিয়ে দেখলো জান তাকে ধরে রেখেছে। সানিম তাকাতে জান চোখ সরিয়ে সানিমকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এই অসুস্থ শরীর নিয়ে এইভাবে একা আসার কি দরকার ছিল? কাউকে ডাক দিলেই তো হতো নাকি? ভাবছিলাম নিজেই পারবো যেতে, তাই ডাকিনি। জান কিছু না বলে কোলে তুলে নিল সানিমকে। বেডের কাছে এসে নিচু হয়ে সানিমকে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। সানিম জানকে দেখে যাচ্ছে, কিছু বলছে না। সানিমের কিছু বলতে ইচ্ছে করছে না। আসলি রুমে এলো। আসলি আসাতে জান রুম থেকে বের হয়ে গেল। আসলি সানিমকে ফল আর দুধ খেতে বলল। সানিমও তাই করলো। আসলি সানিমের মাথার চুল মুছে দিল। সানিমের খাওয়া শেষ হলে মেডিসিন খাইয়ে দিল। সানিমকে ধরে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল। রুমের লাইট অফ করে রুম থেকে চলে গেল। রাত 10টা। সবাই খাবার টেবিলে বসে আছে। সবাই উপস্থিত থাকলেও সানিম শুধু নেই। ভাবি সানিম কই, এখনো এলো না যে? আমিও তো সেটাই ভাবছি, এখনো এলো না যে। তোমরা খাও, আমি ডেকে নিয়ে আসি। তুমি ওকে ডেকে নিয়ে আসো, তারপরে খাবো, যাও। তরুণা বেগম বলে যেতে নিলেই জান আসলির দিকে তাকালো। আসলি চোখ দিয়ে ইশারা করলো। আসলি তার আম্মুর উদ্দেশ্যে বলল, দাঁড়াও আম্মু, তোমার যেতে হবে না। কেন? আসলির কথা শুনে সবাই আসলির দিকে তাকালো। আসলি সবার দিকে একবার তাকালো। সবাই উত্তরের আশায় আসলির দিকে তাকিয়ে আছে। আসলি নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আপু একটু অসুস্থ। আগে কেন বলিসনি? তাই জন্য তুই ফল আর দুধ নিয়ে গেলি তখন? আইয়ুব খান খাবার ছেড়ে উঠে দাঁড়ালো, সিঁড়ির দিকে পা বাড়ালো। তার পিছনে ছুটলো সবাই। আইয়ুব খান সানিমের রুমে ঢুকলো। রুমের লাইট অফ। লাইট জ্বালিয়ে বেডের কাছে এসে দাঁড়ালো। সানিম ঘুমিয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। মেয়েকে এমন অবস্থায় দেখে বুকটা ধপ করে উঠল। সানিমের মাথার কাছে বসলেন তিনি। আস্তে করে মাথায় হাত রাখলেন। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো সানিম। মাথার কাছে বাবাকে দেখে একটু অবাক হলো। উঠে বসতে চাইলে আইয়ুব খান তাকে বাধা দিয়ে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। আর 1 সপ্তাহ অফিসে যাওয়া বন্ধ তোমার। এই 1 সপ্তাহ বাড়িতে রেস্ট করবে, আমি ওই দিকটা সামলে নিব। ভাইয়া ঠিক বলেছে, তুই নিজের উপর খুব প্রেশার নিয়ে নিচ্ছিস। তুই রেস্ট কর, আমি আর ভাইয়া এই দিকটা সামলে নিব। জান্নাত, তুমি সানিমের খাবারের ব্যবস্থা করো, আর তোমরা সবাই এই রুম থেকে চলে যাও। এখানে এত ভিড় করার দরকার নাই। সবাই রুম থেকে বের হয়ে গেল। রুমে রয়ে গেল আইয়ুব খান আর তরুণা বেগম। আসলি দাঁড়িয়ে আছে, আর নাজলি বোনের পায়ের কাছে বসে আছে। আইয়ুব খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি কি খেয়ে নাও, আমি আপুর কাছে আছি। আর নাজলি, তুই যা, দে নাজমুল ভাইয়ের কিছু লাগে নাকি দেখ। বড় আপা, আপনি নিচে যান, আমি সানিমকে খাবার খাইয়ে আসছি। সানিমের রুমে ঢুকতে ঢুকতে বলল জান্নাত বেগম। কেউ আর কিছু বলল না। আইয়ুব খান রুম থেকে বের হয়ে গেল। তরুণা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে সেও স্বামীর সাথে চলে গেল। নাজলি চলে গেছে। রুমে জান্নাত বেগম, আসলি আর সানিম। আসলি সানিমকে ধরে উঠিয়ে বসিয়ে দিল। জান্নাত বেগম সানিমকে খাবার খাইয়ে রুম থেকে বের হয়ে গেল। নাজমুল বেডে বসে আছে, নাজলি সোফায় বসে আছে। কেউ কোনো কথাই বলছে না, দুজনই চুপ। কেউ কারো দিকে তাকাচ্ছে না। নাজমুল আগে কথা বলল, তোমার জন্য আমি একটা গিফট আনছিলাম, দেখেছো? না তো। মিররের সামনে ওই প্যাকেটটা খুলে দেখো। নাজলি উঠে প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের ভিতর পার্পল কালারের সুন্দর একটা শাড়ি, সাথে ম্যাচিং করা সব কিছু। নাজলির অবাক প্লাস খুশি হয়েছে। নাজলির খুশি দেখে নাজমুলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। পছন্দ হয়েছে? খুব ধন্যবাদ এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য। ইচ্ছে হলে শাড়িটা পরো। তুমি ওয়েট করো, আমি এখনই এইটুকু বলে থেমে গেল নাজলি। গোমরা মুখ করে বসে রইল।
নাজবুল বুঝে গেল তার নাজু পাখি কেন মুখ গোমরা করে বসে আছে। নাজবুল মুচকি হাসি দিয়ে বলল, শাড়ি পরার জন্য যা লাগে তুমি পরে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতেছি। সত্যি তুমি শাড়ি পরাতে পারো? শিখেছিলাম কাউকে নিজে হাতে শাড়ি পরাবো বলে। নাজলি লজ্জা পেয়ে গেল নাজমুলের কথায়। সেখানে না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে নাজলি ওয়াশরুম থেকে বের হলো। নাজলির পরনে ব্লাউজ পেটিকোট পরা আর শরীর টাওয়াল জড়ানো, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাজমুল উঠে এসে নাজলির সামনে দাঁড়ালো, শাড়ি হাতে তুলে নিল নাজলিকে পরাবে বলে। নাজলি বাধা দিলে নাজমুলকে অবাক হয়ে প্রশ্ন করল, তুমি হাতে কাপড় কেন পেঁচিয়েছ? তোমার জন্য। আমার জন্য মানে? তোমার শরীরের সাথে আমার হাতে যাতে স্পর্শ না লাগে তাই জন্য। লাগলে কি হবে? তোমার শরীরের সাথে স্পর্শ লাগলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, তখন শাড়ি আর পরাতে হবে না। আমি যাতে মনোযোগ দিয়ে শাড়ি পরাতে পারি তাই এই ব্যবস্থা। নাজলি আর একটা কথাও বলেনি। নাজমুল সুন্দর করে তার নাজু পাখিকে শাড়ি পরিয়ে দেয়। নাজলি অবাক হয়ে চেয়ে থাকে। নাও শাড়ি পরা কমপ্লিট, দেখে নাও সব ঠিক আছে কিনা। বাহ, আপনি এত ভালো শাড়ি পরাতে পারেন, আমি তো জানতামই না। চলো যাওয়া যাক। কোথায় যাব? ছাদে যাব তোমাকে নিয়ে। ছাদে যাওয়া নিষেধ, আপু কাউকে যেতে দেয় না। ছাদের দরজা তালা দেওয়া, আর চাবি আপুর কাছে। নাজলি মুখ গোমরা করে বলে ওঠে, চলো বারান্দায় গিয়ে বসি। চলো। রাত 2টা। সানিমের রুমে কেউ প্রবেশ করলো। সানিম গভীর ঘুমে। আসলি ব্যথার মেডিসিনের সাথে ঘুমের মেডিসিনও খাইয়ে দিয়েছিল, যাতে ভালো মতো ঘুমাতে পারে। আগন্তুকটা সানিমের বেডের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। সানিমের দিকে একধানে তাকিয়ে আছে। রুমে ডিম লাইট জ্বলছে। আবছা আলোয় সানিমকে সুন্দর লাগছে। বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। মাথার নিচে 2 হাত দিয়ে কাত হয়ে শুয়ে আছে। আগন্তুক হাসলো। সানিমের মুখের দিকে একধানে তাকিয়ে আছে। মনে হচ্ছে কতদিনে তৃষ্ণা মেটাচ্ছে। আগন্তুক সানিমের কপালে গভীরভাবে একটা চুমু খায়। সানিম হালকা কেঁপে ওঠে। সানিমের শরীর থেকে মাতাল করা ঘ্রাণ ভেসে আসছে। আগন্তুক সানিমের শরীর থেকে আসা ঘ্রাণটা নাক দিয়ে টেনে নেয়। দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম তোমার শরীরের ঘ্রাণ, যা দুনিয়ার সব পারফিউমকে হার মানাবে। জান। সকাল 10টা। সানিম আজ বাসায় কোথাও যায়নি, আর বাকি সবাই যার যা কাজে বেরিয়ে গেছে। আসলি আজ শপিং করতে বের হয়েছে। আসলি নিউ মার্কেট গেছে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। আসলি প্রথমে একটা ফোনের দোকানে যায় ফোনের ব্যাক কভার কেনার জন্য। আসলি দোকানদারকে বলে রেডমি নোট 15 প্রো ব্যাক কভার দেখাতে। দোকানদার বেশ কিছু নতুন কভার দেখান। আসলি কভারগুলো দেখছিল। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, আপনি এখানে? আসলি কারো কথা শুনে পাশে তাকিয়ে দেখে নাজমুলের ফুফাতো ভাই আয়হান। আসলি ভদ্রতার খাতিরে বলল, আপনি এখানে? একটু কাজ ছিল তাই এসেছি। এসে মনে হয় ভালোই করেছি। কিছু বলবেন? আয়হান কথা ঘোরানোর জন্য বললেন, বললাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। কেউ আর কোনো কথাই বলল না। দুজনেই চুপ। আসলি কভার দেখতে ব্যস্ত। আয়হান আসলিকে দেখতে ব্যস্ত। আসলির দিকে কেউ যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোনো খেয়াল নেই। আসলি 2টো কভার নিল। দোকানদারকে বিল দিয়ে সেখান থেকে যেতে নিলেই আয়হান আবার ডাক দিয়ে বলল, আপনি কি বাসায় চলে যাচ্ছেন এখন? না, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে। তাহলে চলুন যাওয়া যাক। আসলি বিরক্ত হলেও কিছু বলল না। আসলি আরও বেশ কিছু কেনাকাটা করলো ঘুরে ঘুরে। আয়হানও তার সাথে ছিল। আয়হান সারাটা সময় কথাই বলেছে। আসলি শুধু হু হা করে গেছে। দুপুর 2টা বাজে আয়হান আসলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। আয়হান এক প্রকার জোর করেই নিয়ে এসেছে। আসলি কিছু বলতেও পারেননি। বোনের দেবর বলে কথা, ইচ্ছে না থাকা সত্ত্বেও এসেছে। আয়হান আসলিকে প্রশ্ন করলো, কি খাবেন বলুন? আপনার ইচ্ছে মতো কিছু একটা দেন। ওকে। আয়হান ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। সাদা ভাত, মাংস, ইলিশ মাছ ভাজা, সাথে অনেক রকমের ভর্তা। খাবারগুলো আসলির পছন্দ হলেও মুখে প্রকাশ করলো না। ঈশা কলেজের সামনে একটা ক্যাফেতে বসে আছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আরও 5 মিনিট পর কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল। গরমে ঘেমে একাকার হয়ে গেছে।
তবু ঈশার কাছে মারাত্মক সুন্দর লাগছে। ঈশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সামনে বসা মানুষটার দিকে। মিস ঈশা। মেহমেতের ডাকে ধ্যান ভাঙে ঈশার। ঈশা নিজেকে সামলিয়ে মেহমতের চোখে চোখ রেখে বলে, কেমন আছো? ভালো আছি বলেই তো এখানে আসতে পেরেছি, তাই নয় কি? মেহমতের এমন উত্তরে ঈশা খুব কষ্ট পেল। মলিন হাসি দিয়ে বলল, আমার সাথে সবসময় এমন করে কেন কথা বলো? একটু কি ভালোভাবে কথা বলা যায় না? এর থেকে ভালো করে আমি কথা বলতে পারি না। কেন বারবার আমাকে বিরক্ত করছো? খুব বেশি কি বিরক্ত করে ফেলেছি তোমাকে? কেন তুমি নিজেকে বুঝতে পারো না? মানুষ এতটা বেহায়া হয় কি করে? এটাই আমার মাথায় আসে না। মেহমেতের কথা ঈশার খুব কষ্ট হচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো রকম নিজেকে সামলিয়ে বলল, আমাকে একটু ভালোবাসলে কি হয়? কেন বুঝতে পারছো না? আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? কি নেই আমার মাঝে যার জন্য আমাকে একটু ভালোবাসা যায় না? তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য 2টা বছর ধরে কুত্তার মতো তোমার পিছনে পড়ে আছি, কিন্তু তুমি আমাকে প্রত্যেকটা মুহূর্তে অবহেলা করে যাচ্ছ। কেন বলতে পারো? তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ, নাকি আমি বড়লোক বাড়ির মেয়ে এটা আমার অপরাধ? কোনটা বলো? তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। কি করলে আমি তোমার একটু ভালোবাসা পাবো? কি করলে তোমার মনে একটু জায়গা পাবো বলো না প্লিজ। আজ আসি তো তাই এত হ্যাঁ করছো। যেদিন থাকবো না সেদিন ঠিকই বুঝবে কেউ তোমার পিছনে একটু ভালোবাসার জন্য ছেঁচড়ার মতো ঘুরবে না। দাও, যত খুশি ব্যথা দাও, যেদিন হারিয়ে যায় সেদিন তো আর দিতে পারবে না। ঈশার কথা শুনে মেহমেত উঠে চলে যেতে নিলেই ঈশা মেহমেতের হাত ধরে ফেলে। ঈশা মেহমেতের হাত ধরায় মেহমত ঈশার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর বলল, তোর মতো স্যাঁচড়া বেহায়া মেয়ে আমি দুটো দেখিনি। এই, তোর লজ্জা করে না? এত অপমান করি তারপরও আমার পেছনে পড়ে থাকিস। তোরে যেন আমি আমার চোখের সামনে না দেখি। আর যদি তুই আমাকে মেসেজ বা ফোন দিছিস তাহলে তোর কি অবস্থা করবো আমি নিজেও জানি না। বলে মেহমত চলে গেল। ঈশা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। কথা বলতেই ভুলে গেছে। মেহমতের বলে যাওয়া কথা ওর কানে বাজছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অনেকে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা কারো দিকে না তাকিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাফে থেকে বের হয়ে গেল। মনে হচ্ছে কোনো রোবট হেঁটে যাচ্ছে। ঈশা রাস্তার কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে। চারপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। ঈশা বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। নিচে কাউকে দেখতে পেল না। দুপুরের খাবার খেয়ে যে যার রুমে রেস্ট নেয়, তাই ড্রয়িং রুমে কেউ ছিল না। ঈশা ব্যাগটা বেডে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। এতদিনে জমে থাকা কষ্ট সত্যি কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব দেয় না। মানুষের মন বড়ই বিচিত্র। আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি বারবার আগ্রহটা একটু বেশি। টানা 2 ঘন্টা শাওয়ারের নিচে বসে ভিজেছে ঈশা। তারপর কোনো রকম ওয়াশরুম থেকে বের হয়ে কাপড় চেঞ্জ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আজ সবাই সন্ধ্যে 6টার দিকে বাসা এসেছে। জান অফিস থেকে ফিরে সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বের হয়ে নিচে নেমে এসেছে। কিচেনে গিয়ে দেখে সানিমের আম্মু রান্না করছে আর তার ছোট চাচি হাতে হাতে সাহায্য করছে। জান তার আম্মুকে দেখল না। তরুণা বেগম জানকে কিচেনে দেখে জিজ্ঞেস করলো, কিরে, কিছু লাগছে? মামুনি, 1 কাপ চা লাগছে, মাথাটা খুব ব্যথা করছে। তুই গিয়ে বস, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা মামুনি, আম্মু কই দেখছি না তো? তোর আম্মু সানিমের রুমে। ও আচ্ছা, আমি বসছি, তুমি চাটা পাঠিয়ে দাও। হুম। তরুণা বেগম সবার জন্য চা বানালো, সাথে হালকা কিছু খাবারও অ্যাড করলো। সন্ধ্যাটা ভালোই কাটলো সবার। অনেকদিন পর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। সবাই ড্রয়িং রুমে থাকলে ছিল না সানিম, ঈশা, আফাস খান, ইয়াহিয়া খান। জানের আব্বু তার কাজের জায়গায় চলে গেছে। সে এখন আছেন সিলেটে। বেশ কিছুদিন হলো সাগর পথে বেআইনি বেশ কিছু মালামাল পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে। এই নিয়ে বেশি ব্যস্ত ইয়াহিয়া খান। আফান খান ও একটা কেস নিয়ে একটু বেশি ঝামেলায় আছে। এমপির ছোট ছেলে কলেজের এক মেয়েকে জোর করে তুলে নিয়ে বন্ধুরা মিলে ঘর দর্শন করেছে। মেয়েটার অবস্থা খুব খারাপ।
তার বাবা আফাজ খানের কাছে কেস নিয়ে এসেছিল। আফাজ খানও চেষ্টা করছে ন্যায় বিচার পাইয়ে দেবার। এর জন্য তাকে অনেক হুমকি দিয়েছে। এতে আফাজ খান দমে যায়নি। রাতে সবাই খেতে বসেছে। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও সানিম আর ঈশা নেই। সানিম অসুস্থ, তাই নেই সবাই জানে। ঈশা কী জন্য নেই এটা কারোরই জানা নেই। আয়ুব খান বউকে জিজ্ঞেস করলো, সবাই আছে এখানে, ঈশা কোথায় দেখছি না যে? সকালের পরে আমিও দেখিনি। এই মেজো, ঈশা কোথায়? আমিও বলতে পারছি না ভাবি। এটা কেমন কথা? কেউ জানে না আমার মেয়েটা কোথায়? আপু, তোমরা বসো, আমি ওর রুম দেখে আসি। যাবো তো, ডেকে নিয়ে আই। দিশা ঈশার রুমে চলে গেল। ঈশার দরজার ভেরানো ছিল। দিশা রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। দিশা রুমের লাইট জ্বালিয়ে দেখে ঈশা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দিশা একটু অবাক হয়। দিশা বোনের মাথার কাছে গিয়ে বসে, মুখের ওপর থেকে কাঁথা সরিয়ে নেয়, কপালে হাত রাখে, দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। দিশা চমকে যায়, কয়েকবার ডাক দেয়, ঈশা কোনো সাড়া দিচ্ছে না। দিশা এবার একটু জোরেই ধাক্কা দেয়। ঈশা, ঈশা, শুনতে পাচ্ছিস? ঈশা চোখ মেলে তাকায়, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। দিশা ভাবলো হয়তো জ্বরের কারণে এমন হচ্ছে। ঈশা কোনো রকমে উঠে বসলো। দিশার দিকে তাকিয়ে মলিন মুখে বলল, কিছু বলবে? কখন জ্বর এসেছে আর কাউকে বলিসনি কেন? প্রচুর মাথা ব্যথা করছিল, তাই কলেজ থেকে এসে শাওয়া নিয়ে শুয়ে পড়েছিলাম। কখন জ্বর এসেছে বুঝতে পারিনি। কিছুই তো মনে হয় খাসনি। তুই কষ্ট করে একটু ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। ঈশা মাথা নাড়ল। দিশা রুম থেকে বের হয়ে নিচে নেমে গেল। দিশাকে একা আসতে দেখে তরুণা বেগম জিজ্ঞাসা করলেন, কি রে দিশা, ঈশা কই? আসলে বড় মা, ঈশার খুব জ্বর এসেছে, তাই শুয়ে আছে। কি বলছো? কখন জ্বর এসেছে? চলো তো দেখি। সবাই যাওয়ার জন্য খাবার ছেড়ে উঠতে নিতেই তরুণা বেগম বলল, আগে সবাই খাওয়া শেষ করো, তারপরে যাব। আর আমি ঈশাকে খাইয়ে দিয়ে আসছি। মেজো আর ছোট, এদিকটা একটু দেখ। ওকে ভাবি। সবাই খেতে বসলো আর তরুণা বেগম ঈশাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে এসেছে। ঈশার শরীরে যন্ত্রণার থেকে মনের যন্ত্রণা হয়তো বেশি, তাই ওর অন্যদিকে কোনো খেয়াল নেই। খাবার শেষে সবাই গিয়ে দেখে এসেছে ওয়াজেদ খানের বড্ড আদরের মেয়ে ঈশা। আয়ুব খান ঈশার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে গেছে। সেফা বেগম আর ওয়াহেজ খান অনেকক্ষণ মেয়ের পাশে বসেছিল। রাত 1টা। সানিমের মনটা কোনো কারণে প্রচুর খারাপ। 2টা দিন হলো রুম থেকে বের হয় না। জান্নাত বেগম রাতের খাবার খাইয়ে গেছে। সানিম ধীর পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। রুম বন্দি থাকতে তার একটুও ভালো লাগছে না। বারান্দায় যাওয়ার জন্য পা বাড়ালো সানিম। সানিমের বারান্দায় নানা রকমের ফুল গাছ দিয়ে সাজানো। এর মাঝে ক্যাকটাস গাছও আছে। কালো গোলাপ, লাল গোলাপ, অপরাজিতা, বেলি সহ আরও বিভিন্ন রকমের বিদেশি ফুল গাছেও আছে। এত এত সুন্দর ফুলের মাঝেও জায়গা করে নিয়েছে ক্যাকটাস। সানিম বারান্দাটা একটু বড় আর খোলামেলা, বলতে গেলে মিনি ছাদ। এখানে ছোট একটা দোলনা আছে বসার জন্য। সানিম দোলনায় গিয়ে বসলো। চারপাশে ঠান্ডা বাতাস বইছে। কয়েকটা দিন হলো আকাশটা কেমন মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। এতে সানিম আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। বৃষ্টির ফোঁটা সানিমের মুখে এসে পড়ছে। জান রুমে বসে রেডি হচ্ছিল বাইরে যাওয়ার জন্য। ও মাঝে মাঝে চুপি চুপি রাতে বের হয়। বাইক রাইড করেও ও অবশ্য একা না, সাথে শাবাস আরও কিছু ফ্রেন্ডরাও থাকে। ঠান্ডা বাতাস বইছে, ওয়েদারটাও ভালো লাগছে, তাই সবাই বের হতে যাচ্ছে। শার্টের ওপর দিয়ে কালো একটা জ্যাকেটও পরে নিল। বাইরে বাতাস, তার জন্য রেডি হয়ে জান রুম থেকে বের হতে যাবে, তখন দেখে বারান্দার দরজা খোলা। জান সেই দিকেই এগিয়ে যায় দরজাটা বন্ধ করতে। সেখানে গিয়ে চোখ আটকে যায়। সানিমের ছোট্ট মিনি ছাদের দোলনায় ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। বাড়ির চারপাশের লাইটে আলোয় হালকা দেখা যাচ্ছে কেউ বসে আছে দোলনায়, আকাশের দিকে মুখ করে। জানের বুঝতে আর বাকি রইল না ওটা কে বসে আছে। জান রুম থেকে বের হয়ে পা বাড়ালো সানিমের রুমের দিকে। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল, কারণ দরজা লাগানো ছিল না। জান রুমের ভেতরে ঢুকে দরজা চাপিয়ে
পা বাড়ায় বারান্দার দিকে। এতক্ষণে বৃষ্টির বেগ বেড়ে গেছে। জান নিঃশব্দে ধীর পায়ে সানিমের পেছনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে জানও ভিজে যাচ্ছে। সানিম এখনও সেই আগের মতোই বসে আছে। জান একটু ঝুঁকে নিজের পরনের জ্যাকেট খুলে নিজের মাথাসহ সানিমের মুখের ওপর ধরল, যাতে বৃষ্টির পানি সানিমের মুখের ওপর না পড়ে। হঠাৎ সানিম অনুভব করলো তার মুখে এখন কোনো বৃষ্টির পানি পড়ছে না। আস্তে আস্তে চোখ মেলে তাকালো, আর যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রথমে অবাক হলো, নিজেকে সামলে নিয়েছে। জান সানিমের মুখোমুখি দুজনে। জান সানিমের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। সানিমও তাকালো জানের চোখের দিকে। কেউ কোনো কথা বলছে না। আবছা আলোয় জানের চেহারাটা আরও বেশি সুন্দর লাগছে সানিমের কাছে। সানিম জানের চোখের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু আজ জানের চোখ পড়তে ব্যর্থ হচ্ছে সানিম। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না। এভাবে কতটা সময় পার হয়ে গেছে সেটা দুজনের কেউই বলতে পারবে না। হঠাৎ জানের ফোন বেজে ওঠে। এতে দুজনেরই হুঁশ ফেরে। জান জ্যাকেটটা সানিমের মুখের উপর থেকে সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে দেখে সাবাস ফোন দিয়েছে। জান ফোন কেটে দিয়ে ছোট্ট একটা টেক্সট করে ফোনটা পকেটে রেখে সানিমের মুখের দিকে তাকায়। দেখে সানিম মাথা নিচু করে বসে আছে। এখন বৃষ্টি নেই তেমন, বেশি বৃষ্টি হয়নি। সানিম আর জান হালকা ভিজে গেছে। সানিমকে চুপ করে বসে থাকতে দেখে জান নিজেই জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে এখানে কি করেন? এই অসুস্থ শরীর নিয়ে, তাও বৃষ্টিতে ভিজতেছেন? রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে এসে বসেছি। আর বৃষ্টি কই? তেমন তো বৃষ্টি হচ্ছিল না। অনেক রাত হলো, রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। হুম। সানিম বসা থেকে উঠতেই নিতেই পড়ে যেতে নিল শরীর দুর্বল থাকায়। জান দুহাতে আগলে নিল সানিমকে। আস্তে, পড়ে যাবেন তো। আমি ধরে নিয়ে যাচ্ছি রুমে, চলুন। সানিম আর কোনো কথাই বলল না। হঠাৎ জান খেয়াল করলো সানিমের ডান হাতে কেমন কালশিটে পড়ে আছে। এক জায়গায় না, বেশ কয়েক জায়গায়। জান বাম হাতেও দেখলো সেম জিনিস। এই দাগগুলো দেখে জানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সানিম বাড়িতে সবসময় লম্বা হাতার জামা পরে আর অফিসে ফর্মাল ড্রেসে থাকে, তাই শরীরের মুখ আর হাতের কবজি বাদে সবে কাপড়ে ঢাকা থাকে, তাই এসব কারো নজরেই পড়েনি। আর সানিমের পরনে কালো রঙের নাইটি ছোট করা, শার্টের হাতা শর্ট, তাই দাগগুলো স্পষ্ট। জান কিছু না বলে সানিমকে রুমে নিয়ে এলো আর বলল, হুম। সানিম কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জান সানিমের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পরে জান সানিমের রুম থেকে বের হতে যাবে, তখন তার চোখ গেল ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে। ড্রয়ারটা সামান্য খোলা, চিকন লম্বা কালো কিছু বেরিয়ে আছে। জান সেই দিকে পা বাড়ায়। ড্রয়ার খুলে ভেতর থেকে জিনিসটা বের করে হাতে তুলে নেয়। জিনিসটা হাতে নিয়ে চমকে যায়। মনে পড়ে যায় অতীতের সেই ভয়ঙ্কর দিনের কথা। জান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়। চোখ মেলে আবার হাতের দিকে তাকায়। এই সেই চাবুক যেটা দিয়ে সানিম জানকে আঘাত করেছিল। জান ড্রয়ারটা বন্ধ করে চাবুকটা নিয়ে সানিমের রুম থেকে বেরিয়ে আসে। জান রুমে এসে চাবুকটা হাত থেকে যখনই রাখতে যাবে, তখন মনে হলো কেমন যেন আঠালো আঠালো লাগছে। জান নিজের হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখে লাল কিছু একটা চাবুকে আটকে আছে, যা জানের হাতেও ভরেছে। জান নাকের সামনে নিয়ে একটু শোকে, এতেই বুঝে যায় এটা রক্ত। জানের মাথা কেমন চক্কর দিয়ে ওঠে। জান চাবুকটা নিয়ে ওয়াশরুমে যায়। পানির কল ছেড়ে দিয়ে চাবুকটা পানির নিচে রাখে। চাবুক থেকে লাল রক্তগুলো পানির সাথে ধুয়ে যাচ্ছে। জান আর কিছু ভাবতে পারছে না। ও কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না। জান নিজেকে সামলিয়ে চাবুক থেকে কিছুটা রক্ত ছোট শিশিতে রেখে দেয়। পরে চাবুকটা পরিষ্কার করে নিজের কাছে রেখে দেয়। জান নিজেও ড্রেস চেঞ্জ করে বেডে গা এলিয়ে দেয়। জান কিছুতেই নিজের চোখের পাতা এক করতে পারছে না। সানিমের শরীরে দাগ, চাবুকে রক্ত, কিছুতেই হিসাব মিলাতে পারছে না। জান কেমন ছটফট করছে। এইভাবে থাকতে না পেরে উঠে বসে, রুম থেকে বের হয়ে আসে। আশপাশটা ভালো করে দেখে সানিমের রুমে যায়। দেখে সানিম এক পাশ হয়ে শুয়ে আছে। জান সানিমের পিঠের দিক দেখতে পাচ্ছে। জান খুব সাবধানে এগিয়ে যায় বেডের দিকে। দেখে সানিম গালের নিচে হাত দিয়ে ঘুমিয়ে আছে।
সানিম চেঞ্জ করে এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। প্রতি রাতে ঘুমের ওষুধ না খেলে সানিম ঠিকমতো ঘুমাতে পারে না, তাই টের পেল না তার রুমে কেউ এসেছে। জান সানিমের বেডের কাছে ফ্লোরে নিচে বসলো। কাঁপা কাঁপা হাতটা সানিমের শার্টের কাছে নিয়েও গুটিয়ে নিল হাত। কেমন ভয় অস্বস্তি হচ্ছে তার। এক মন বলছে এটা অন্যায়, আরেক মন বলছে এটা তোর করতেই হবে সত্যিটা জানতে হলে। জান অনেক সাহস জুগিয়ে কাঁপা হাতে সানিমের শার্টটা ওপরে ওঠালো। এতে সানিমের পিঠের কিছু অংশ আনমুক্ত হলো, আর যা দেখলো এতে জানের হুঁশ উড়ে গেল। বরফের মতো জমে গেল। এই পরিস্থিতি কি করা বা কি বলা উচিত সেটাও সে ভুলে গেল। স্তব্ধ হয়ে রইল। তা চাইতেও জানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সানিমের পিছে অসংখ্য আঘাতের চিহ্ন। কিছু আঘাত তাজা রক্ত জমাট বেঁধে আছে, আর কিছু আঘাত পুরনো কালশিটা পড়ে আছে। জান বাকরুদ্ধ হয়ে কতক্ষণ ওইভাবে বসেছিল তার বলতে পারবে না। যখন হুঁশ ফিরে তখন বসা থেকে উঠে দাঁড়াবার শক্তিটুকু পাচ্ছে না। জান কোনো মতে উঠে দাঁড়ালো। জানের মাথা কেমন চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিলেই দেওয়াল ধরে নিজেকে সামলে নিল। কোনো মতে নিজেকে সামলিয়ে ড্রয়ার থেকে অয়েন্টমেন্ট এনে লাগিয়ে দিল। হালকা করে ফু দিয়ে দিল যাতে জ্বালা না করে। শার্টটা নিচে নামিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত বাজে 3টে। জান নিজের রুমের ফ্লোরে বসে বেডে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। জানের কিছুই ভালো লাগছে না। চোখের সামনে ভেসে উঠেছে সানিমের আঘাতগুলো। জান কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না। এইভাবে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে তা জান টের পায়নি। আজানের শব্দ কানে আসতেই চোখ মেলে তাকালো। বুঝলো সকাল হয়ে গেছে। বসা থেকে উঠে ওয়াশরুম থেকে উজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে বেডে গা এড়িয়ে দিতেই চোখে ঘুম হেসে হানা দিল। সকাল 9টা। বাড়ির ছেলেরা সবাই খাবার খেতে যে যার মতো অফিসে চলে গেছে। বাকি আছে বাড়ির মেয়েরা। জান এখনও ঘুম থেকে ওঠেনি। জান্নাত বেগম গিয়ে ছেলেকে দেখে এসেছে। ছেলেকে ডাক দিতে গিয়েও কি মনে করে ডাকলেন না। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলো। ঘুমাচ্ছে, ঘুমান। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ছেলেটা। কখনো কোনো কিছু নিয়ে আবদার করেনি আমার কাছে বা বাবার কাছে। তার যত আবদার ছিল সব সানিমের কাছে। সেদিনের পর থেকে ছেলেটা কেমন জেদি রক্সটা হয়ে গেল। জান্নাত বেগম কথাগুলো মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর রুম থেকে বের হয়ে গেলেন সানিমের রুমে। গিয়ে দেখলেন আগে থেকে তরুণা বেগম ওখানে ছিলেন। সানিম মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর তরুণা বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। জান্নাত বেগম মুচকি হেসে এগিয়ে গেল মায়ের দিকে। কি ব্যাপার? আমাকে রেখে মা মেয়ে গল্প করা হচ্ছে বুঝি? ও মণিমা, তুমি এসো তো, এসো। তোমাকে রেখে কি আর গল্প করা যায় বলো? আমার ঘাড়ে কয়টা মাথা আছে বলো? জান্নাত বেগম মুচকি হেসে এগিয়ে গেল মা মেয়ের দিকে। সানিমের কথা শুনে জান্নাত বেগম আর তরুণা বেগম হেসে দিল। নাজলি রুমে ঢুকতে ঢুকতে বলল, আমাকে রেখে কি কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আমাকেও বলো, আমি একটু শুনি। তোকে শুনতে হবে না। তুই আর আসলে আগে খাবার খেয়ে নে। আসলে কি উঠেছে? আম্মু, শুধু খাবার খাবার কেন করো বলো তো? ভালো লাগে না, সবসময় ঠিকই খাবো। দিব টেনে এক থাপ্পড়, যা আগে খেয়ে নে। আর তোমরা সবাই খেয়েছো? না, কারোরই খাওয়া হয়নি। আমি শুধু ঈশাকে স্যুপ খাইয়ে ওষুধ দিয়ে এসেছি। ঈশার কি হয়েছে আম্মু? কাল থেকে ঈশার খুব জ্বর এসেছে। এখন কেমন আছে আপা? জ্বর কমছে? সকালে যাওয়া হয়নি তো 3তলায়? একটু কমেছে, ওষুধ দিয়েই এসেছি, আশা করি কমে যাবে। আমাকে কেউ বলেনি কেন? আপু, তুমি নিজেই অসুস্থ, তাহলে কি করবো বলো? আমি ঈশাকে দেখতে যাব। তুই এই অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠবি? নিজেই দাঁড়াতে পারছে না, সে আমার সিঁড়ি বেয়ে উপরে উঠবে? কিন্তু চুপ, খাবার নিয়ে আসছি, খেয়ে নে। আমরা এখনো মরে যাইনি যে তোকে এই অবস্থায় উপরে যেতে হবে। সে যে ঠিকই বলেছে, তুই আগে সুস্থ হয়ে নি, তারপরে ঈশাকে দেখিস। আর আমরা আছি তো।
সানিমকে রেখে ওরা তিনজন রুম থেকে বের হয়ে যায়। সানিমের ঘুম ভাঙে সকাল 8টায়। উঠে ফ্রেশ হয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয়েছে। সানিমের প্রতিদিন সকালে গোসল করার অভ্যাস। গোসল করার সময় পিঠে ব্যথা বা জ্বালা অনুভব করেনি। এতে সানিম কিছুটা অবাক হলেও